সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। বিচার ছাড়া যদি ইলেকশন হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় খুনি হওয়ার আশঙ্কা আছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে 6-9 ওই নির্বাচন জনগণ দেখতে চায় না। আর দামি ইলেকশন, নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না। পেশি শক্তির ইলেকশন দেখতে চায় না। কালো টাকার প্রভাবযুক্ত ইলেকশন দেখতে চায় না। পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায় না। এই জন্য আমরা পরিষ্কার বলেছি, ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে। জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারে নির্বাচনে যেতে হবে। সেই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। যোগ্য লোকেরা সংসদে যাবে, পেশিওয়ালা এবং কালো শক্তির মালিকেরা আস্তে করে আউট হয়ে যাবে। জায়গায় জায়গায় আয়নাঘর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা এরা তৈরি করেছিল। তাদের পুরা শাসনামল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই। সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। তারা বলতো বাংলাদেশ এখন শান্ত। আমি বলতাম, হ্যাঁ ঠিকই, বাংলাদেশ শান্ত, তবে এটি সে জীবন্ত বাংলাদেশ নয়, এটি একটা গুরুস্থান। গুরুস্থানে মুদ্রারা যেমন কথা বলে না, বলতে পারে না, বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলার অধিকার ছিল না। প্রতিবাদ করলেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙে পড়ত। 15.5 বৎসরে তারা খুন করেছে, গুম করেছে, তারা ধর্ষণ এবং লুণ্ঠনের মহারাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজ দিয়ে জায়গায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাছাই করে নিয়েছিল। আমাদের মাথার তাজ 1-2 জন করে 11 জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। 5 জনকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ 6 জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয়, ক্ষমতা আসার পর ঢাকার পিলখানায় 57 জন প্রতিশ্রুতিশীল, চৌকস, দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল। আর এই মিশনের পরিসমাপ্তি না টেনে এই বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের 5ই আগস্ট তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তারা না বলতো অমুক পালায় না। জাতি জানতে চায়, তো আপনি কি করেছেন? আপনি পালান নাই তো করেছেনটা কি একটু বলবেন? কে পালায় দেশ থেকে? যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায়? যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই, দরদ নেই, ভালোবাসা নেই, এই বসন্তের কোকিলেরাই যখন তাদের তাকে কুহু কুহু ডাকে, আর যখন অপকর্মের শাস্তির মুখোমুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায়। কই আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায় বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়েছে। কেউ তো এই দেশ থেকে পালানোর চেষ্টা করেন নাই। জনাব মীর কাসেম আলী, তিনি তো আমেরিকায় ছিলেন। তার পরিবারের সদস্যরা, তার কোনো শুভাকাঙ্ক্ষীরা বলেছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসবেন না এখন। তিনি বলেছিলেন, কেন?
বলেছে যেমন করে আপনার সমতুল্য অথবা সিনিয়র নেতৃবৃন্দকে তার জুলুম নির্যাতন করছে, আপনাকেও ছাড় দিবে না। তিনি বলেছিলেন, আমি বাংলার মাটির সন্তান, আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন, আমি বাংলাদেশে ফিরে যাব, আমি আদালতে মোকাবেলা করব, কাঠগড়ায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তিনি জেনে শুনে ফাঁসির রশি তার গলায় ঝুলতে পারে এইটা জেনেও তিনি যেহেতু মানুষ ছিলেন, নিরপরাধ ছিলেন, তার দুঃসাহস এবং সৎ সাহস ছিল, তিনি দেশকে ভালোবাসতেন, তিনি দেশকে বদলানো যুবকদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহাকারিগর। তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন। আপনারা পালিয়ে গেলেন কেন? আর গেলেন তো গেলেন, শেষ পর্যন্ত কলাপাতায় ঘুমাইলেন। দরকার ছিল? সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি আপনি হয়ে গেলেন দলাল, এক একটা নেতার বিরুদ্ধে ফাঁসির এক একটা অর্ডার দেন, আর ওই রাত্রেই যে ট্যাক্সতে গাল ফুলিয়ে ফুলিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলেন। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।